আপনারা যেভাবে বলছেন সেই অনুসারে রেডি করতেছি। তো আজকের ক্লাস শেষ হলে যেহেতু 5 নাম্বার চ্যাপ্টার আমি শেষ করব, একসাথে সিনপসিসটা দিয়ে দিব আর কি, ওই ইটস ওকে, বুলেট পয়েন্ট করে একবারে ঠিক দিয়ে দিব। আছে হয়তোবা কালকে সকালের ভিতরে আপনারা পেয়ে যাবেন। ইনশাল্লাহ। তাহলে আমরা একটু দেখি 7টা বাজে, আমরা 7টা 5 থেকে শুরু করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। কথা শুনতে পাচ্ছেন আপনারা আমার? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা আমরা শুরু করি। আমার স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার, চ্যাপ্টার 5। ওকে, আপনারা একটু হেল্প করবেন যদি আমার কথা শোনা না যায় বা স্লাইড দেখা না যায় বা কোনো ধরনের ডিস্টার্ব হয়, আপনারা কাইন্ডলি আমাকে একটু হেল্প করবেন। ওকে, আচ্ছা, গত ক্লাসে যে পর্যন্ত আমি পড়িয়েছিলাম সে পর্যন্ত আপনাদের কি কোনো ধরনের কোনো প্রশ্ন আছে, বা কেউ এমন কোনো টপিকস আছে যে আপনি বুঝেননি বা বোঝাই দিতে হবে? কারো কি এমন কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ওকে, মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। যাই হোক, আমি আজকে শুরু করব।
চ্যাপ্টার 5 এর পরবর্তী অংশটুকুন যতটুকুন আমি গত ক্লাসে কভার করতে পারিনি সেই অংশটুকুন আজকে কভার করব। আমরা বিজনেস রিস্ক পর্যন্ত পড়িয়েছিলাম, ঠিক কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা বলেছিলাম ইন্টারনাল কন্ট্রোলের তার বিজনেস রিস্কের ওই যে মানে ওইখান থেকে কিভাবে আসলে অ্যাকচুয়ালি কোশ্চেন হতে পারে যদি একটু বলতেন প্লিজ। আচ্ছা, এখানে এভাবে আসতে পারে যে বিজনেস রিস্ক আইডেন্টিফিকেশনের জন্য হ্যাঁ প্রসেস গুলো কি কি, কোন কোন চারটা প্রসেস, এই চারটাকে তুলে দিতে পারে। যেমন আইডেন্টিফাইং রিস্ক, তারপর এস্টিমেশন অফ সিগনিফিকেন্ট রিস্ক, অ্যাসেস দ্য লাইকলিহুড, হ্যাঁ, অথবা ডিসাইড আপন অ্যাকশন, এরকম চারটা বললো এবং বললো অ্যাবাভ অল। হ্যাঁ, তো তখন আপনাকে আনসার দিতে হবে অ্যাবাভ অল, অথবা এমন বলতে পারে যে নিচের কোনটা বিজনেস রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের একটা প্রসেস, আন্ডারস্ট্যান্ড? তো এই চারটা থেকে কোনো একটা তুলে দিল আর অন্য কিছু তিনটা দিল আর কি, বুঝতে পেরেছেন? জি স্যার, মানে এরকম হইতে পারে যে বলতে পারে হুইচ টু অফ দা ফলোইং, এরকম ভাবে কোশ্চেন হতে পারে। বলতে পারে, যে কোনো অপশনেই বলতে পারে। তো আপনার কর্তব্য হবে এই চারটা স্টেপ আপনার কি করা, মেমোরাইজ করা, ঠিক আছে? অথবা যদি 1 মার্কের ছোট্ট লিখিত বলে যে বিজনেস রিস্কের প্রসেস গুলো একটু লিখে লেখেন, তাহলে এই চারটা আপনাকে লিখে দিতে হবে আর কি, 1 মার্ক বা 2 মার্কের। ধন্যবাদ স্যার। আজকে আমি শুরু করব আমাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো ছিল সেটার 3 নাম্বার কম্পোনেন্ট দিয়ে। থার্ড কম্পোনেন্টটা ছিল দ্য ইনফরমেশন সিস্টেম রিলেভেন্ট টু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ইনফরমেশন সিস্টেম রিলেভেন্ট টু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা হলো আমাদের ইন্টারনাল কন্ট্রোলের থার্ড কম্পোনেন্টটা। কি বলতেছে, যে বলতেছে অ্যান ইনফরমেশন সিস্টেম consist of infrastructure, physical and hardware component, software, people, procedures and data. তাহলে দেখেন এখানে আমাদের যে ইনফরমেশন সিস্টেমের যে ডেফিনিশনটা এখানে দিয়েছে সেখানে বলতেছে যে ইনফরমেশন সিস্টেম কনসিস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচার কেমন হতে পারে, ফিজিক্যাল হতে পারে এবং হার্ডওয়্যার কম্পোনেন্টের দ্বারা হতে পারে। তাহলে ইনফ্রাস্ট্রাকচার, পিপল, সফটওয়্যার, প্রসিডিওর এন্ড ডেটা, এইগুলোর সমন্বয়ে বলতেছে একটা ইনফরমেশন সিস্টেম একটা প্রতিষ্ঠানের গড়ে তোলা হয়। তাহলে এখান থেকে আপনাকে যদি প্রশ্ন করে, কি প্রশ্ন করতে পারে, যে বলতে পারে যে ইনফরমেশন সিস্টেম কনসিস্ট অফ কোনগুলো, তো নিচে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার, সফটওয়্যার, পিপল, প্রসিডিওর দিতে পারে, হ্যাঁ, অথবা আরো অন্য কোনো অপশন দিতে পারে। আপনাকে বেস্ট অপশনটা কি করতে হবে, চুজ করতে হবে যে কোনটা বেস্ট অপশন। তাহলে এইটা এখানে আপনাদের কি পয়েন্ট হলো যে ইনফ্রাস্ট্রাকচার, সফটওয়্যার, পিপল, প্রসিডিওর এন্ড ডেটা। তাহলে একটা ইনফরমেশন সিস্টেম কনসিস্ট করবে এই কয়েকটা বিষয় দ্বারা, যেমন একটা হলো ইনফ্রাস্ট্রাকচার, সেকেন্ড ওয়ান সফটওয়্যার, থার্ড ওয়ান পিপল, ফোর্থ প্রসিডিওর এন্ড লাস্ট ওয়ান ইজ ডেটা। এখন বলতেছে যে এ কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল দ্যাট ইনক্লুডস দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম consist of procedures, records established to initiate, record, process, report and entity transactions and to maintain according accountability for the related asset, liability and equity. এখন আমাদের জানা প্রয়োজন যে এই ইনফরমেশন সিস্টেমটা কেন একটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এখন অধিকাংশ প্রতিষ্ঠানই এই সফটওয়্যার বেস তারা কি রাখে, তাদের বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করে থাকে। বিভিন্ন ধরনের সফটওয়্যার নাম আপনারা শুনেছেন, বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেমের নাম আপনারা শুনেছেন, যেমন ইআরপি সিস্টেমের মাধ্যমে রাখতে পারে, ওরাকল হতে পারে, স্যাপ, বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে তারা কি করতে পারে, তাদের এই বুকস অফ অ্যাকাউন্টস বা রেকর্ড গুলো তারা রাখতে পারে। তাহলে এই যে বুকস অফ অ্যাকাউন্টস তারা মেইনটেইন করতেছে সফটওয়্যারের মাধ্যমে, তাহলে এই সিস্টেম থেকে যে ইনফরমেশন গুলো জেনারেট করবে, যেমন আপনারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পান সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিভাবে প্রিপেয়ার করা হয়
সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করার জন্য কি নেয়, ট্রায়াল ব্যালেন্স অথবা লেজার এগুলো সংগ্রহ করতে হয়, সেগুলোর ব্যালেন্স দিয়েই এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা তৈরি করে থাকি। তাহলে আমাদের যে ট্রানজেকশন গুলো প্রতিদিন সংগঠিত হচ্ছে, এই ট্রানজেকশন গুলো যদি সঠিকভাবে আমরা লিপিবদ্ধ না করতে পারি, অর্থাৎ আমরা যে ইনপুট ডেটাটা দিচ্ছি সফটওয়্যারে সেইটাই তো প্রসেস হয়ে আউটপুট হবে, তাহলে এইটার যে অ্যাকুরেসি, এইটার টাইমলিনেস, কমপ্লিটনেস, এই বিষয়গুলোকে এখন কি করতে হবে, কনসিডার করতে হবে। যদি একটা প্রতিষ্ঠানের এই বিষয়গুলো, অর্থাৎ যে ইনফরমেশন সিস্টেমটা তারা ইমপ্লিমেন্ট করেছে, সেই ইনফরমেশন সিস্টেমের যে অ্যাকুরেসিটা কি করতে হবে, এনশিওর করতে হবে, কমপ্লিটনেসটা কি করতে হবে, এনশিওর করতে হবে যে একটা ট্রানজেকশন যখন ঘটছে সেই ট্রানজেকশনটাকে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং যে ঘটনা ঘটছে সেই ঘটনাটাই লিপিবদ্ধ করা হয়েছে। এই বিষয়গুলো কি করতে হবে, এনশিওর করতে হবে। তাহলে সেই ইনফরমেশন সিস্টেম থেকে আমাদের যে রিপোর্টগুলো জেনারেট হবে, সেই রিপোর্টগুলোর উপর ভিত্তি করে ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, তারা যে ডিসিশন গুলো নিবে সেই ডিসিশন গুলো সঠিক হবে। আমরা বিভিন্ন ইউজারের নাম আমরা জানি, কেমন, আমরা যদি দু একটা ইউজারের কথা বলি, যেমন শেয়ার হোল্ডার্স যারা প্রতিষ্ঠানের, তারা কি করে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তারা যেগুলো রিসিভ করে তার উপর ভিত্তি করেই তারা আসলে কি ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো গ্রহণ করে থাকে। তারপর ম্যানেজমেন্ট, ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট যারা আছে তারাও তো ইনফরমেশন সিস্টেমের উপর নির্ভরশীল, এর তথ্যের উপর ভিত্তি করে বিচার বিশ্লেষণ করে তারা বিভিন্ন ধরনের ডিসিশন গ্রহণ করে থাকে। ট্যাক্সেশন অথরিটির কথা যদি বলেন, তারা রেভিনিউ কালেকশনের জন্য আপনার নির্ভর করে তাদের এই ইনফরমেশন সিস্টেমের উপর। তো এই কারণে বলতেছে যে কম্পোনেন্ট অফ ইন্টারনাল কন্ট্রোল, এটা হলো ইন্টারনাল কন্ট্রোলের একটা কম্পোনেন্ট, সেটা ইনক্লুডস কি আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম কনসিস্ট অফ প্রসিডিউরস এন্ড রেকর্ড এস্টাবলিশ টু ইনিশিয়েট, রেকর্ড, প্রসেস এন্ড রিপোর্ট এন্টিটিস ট্রানজেকশনস, যে কথা আমরা বললাম যে ট্রানজেকশন গুলো সংগঠিত হচ্ছে, সেই ট্রানজেকশন গুলো কি সঠিকভাবে লিপিবদ্ধ করা হচ্ছে, অথবা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা, সেই ফ্যাক্টস এবং ফাইন্ডিংস অনুসারেই কি ইনফরমেশনটা ইনপুট দেওয়া হচ্ছে, সঠিকভাবে প্রসেস হচ্ছে এবং আমাদের যে আউটপুট ডাটাটা বেরোচ্ছে সেটা অ্যাকুরেট কিনা। সেজন্য বলতেছে যে প্রথমটা বলতেছে ইনক্লুডস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম consist of procedures and records established to initiate, record, process and report entities transactions and to maintain accountability for the related assets, liability and equity. তাদের যে অ্যাসেট, লায়াবিলিটি এবং ইকুইটি আছে এইগুলোর অ্যাকাউন্টেবিলিটিটা কি করতে হবে, এনশিওর করতে হবে। তাহলে এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে পূর্ববর্তী বছরগুলোতে, আপনারা যদি একটু পূর্ববর্তী বছরগুলোর প্রশ্নগুলো দেখেন, কোশ্চেন ব্যাংকটা যদি একটু অ্যানালাইসিস করেন, দেখবেন এই কম্পোনেন্ট থেকেও অনেকবার অনেক প্রশ্ন আসছে। সো আপনাদের জন্য এই কম্পোনেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা একটু চেষ্টা করবেন খুব ভালোভাবে এটা বোঝার এবং মেমোরাইজ করার। এখন আসেন, দা অডিটরস উইল বি, বলতেছে আপনি তো বিভিন্ন ফার্মে কর্মরত আছেন, আপনার এই আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান অডিট করতে যাচ্ছেন, এক্ষেত্রে বলতেছে এই ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে অডিটর উইল বি ইন্টারেস্টেড ইন, অডিটরকে কোন কোন বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হবে, বলতেছে দ্য ক্লাস অফ ট্রানজেকশনস দ্যাট আর সিগনিফিকেন্ট টু দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যে ক্লাস অফ ট্রানজেকশন গুলো আছে, আমরা যদি ব্যালেন্স শিটের দিকে তাকাই বা ইনকাম স্টেটমেন্টের দিকে তাকাই, যে ক্লাস অফ ট্রানজেকশন গুলো আছে, তো আমার বিশ্বাস নাইম আপু সম্ভবত ক্লাস অফ ট্রানজেকশন নিয়ে আলোচনা করেছেন। তারপর আমি একটু বলছি যে ক্লাসগুলো কি, ট্রানজেকশন কোনগুলোকে আমরা একটা ক্লাসে ফেলতে পারি। আপনারা যদি কেউ একজন আমাকে বলেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আপনারা সবাই দেখেছেন তাই না, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলো কি কি, কেউ কি বলতে পারবেন কোনগুলো আছে? যেমন কি ব্যালেন্স শিট থাকে না, ফাইন্যান্সিয়াল পজিশন যেটাকে আমরা বলি, স্যার ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স আছে যেটা ওই যে প্রফিট আর লস স্টেটমেন্ট যেটা আমরা বলি তাই না, তারপর আমাদের চেঞ্জেস ইন ইকুইটি স্টেটমেন্ট আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, নোটস টু অ্যাকাউন্টস আছে। তো এখানে যদি আপনারা ব্যালেন্স শিটের দিকে একটু তাকান, ফাইন্যান্সিয়াল পজিশন যেটা আমরা বলতেছি, সেখানে আপনারা দেখবেন প্রথমে আমরা অ্যাসেট সাইডে কি দেখতে পাই, অ্যাসেট সাইডে দেখা যেতে পারে কি প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট, আমরা এইভাবে লিখি না, প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট, তাই না? তাহলে এই প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের আন্ডারে কি কি থাকতে পারে, যেমন ল্যান্ড এন্ড বিল্ডিং থাকতে পারে, ফার্নিচার ফিক্সচার থাকতে পারে, তাই না?
জি স্যার, এই মেশিনারি থাকতে পারে। মেশিনারি থাকতে পারে। এই যে ক্লাসগুলো বলতেছি, এই ক্লাসগুলোকে বলতেছে ক্লাস অফ ট্রানজাকশনের একটা অংশ। অর্থাৎ ফার্নিচার কেনার জন্য যে খরচগুলো হবে সেই ফার্নিচারের আন্ডারে কি করবেন, বুক করবেন। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের আন্ডারে আমাদের যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, সেই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যদি পারচেস করে থাকে তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর লেজারে কি আপনারা কি করবেন, লিখবেন, ঠিক না? তো সেইটাই বলতেছে যে অডিটর কি থাকবে, অ্যাওয়ার্ড থাকবে কোন কোন বিষয়ের উপর। প্রথমটাই বলছে the class of transaction that are significant to the entity's financial statements. Second টা বলতেছে the procedures by which transaction are initiated, recorded, processed, corrected and reported. যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের বলার চেষ্টা করেছি যে একটা ট্রানজেকশন যখন কি হয়, সংগঠিত হয়, সেই ট্রানজেকশনটা সংগঠিত হওয়ার সাথে সাথেই আমরা কি করব, বই বুকস অফ অ্যাকাউন্টসে লিপিবদ্ধ করতে হবে। তাহলে বুকস অফ অ্যাকাউন্টসে যখন আমরা লিপিবদ্ধ করব, তখন যদি সঠিক তথ্য উপাত্তটাই যদি আমরা ইনপুট না দেই, তাহলে কি হবে, আমরা যে প্রসেস হওয়ার পর যে আউটপুট বেরোবে সেইটাও ভুল বেরোনোর সম্ভাবনা থাকবে যদি সেটা সঠিক না হয়। এবং যে সফটওয়্যারটা আপনারা ইমপ্লিমেন্ট করছেন, সেই সফটওয়্যারটাও যে সঠিকভাবে কাজ করতেছে সেটাও তো অ্যাসেস করা দরকার, যে সফটওয়্যারের কোনো লিমিটেশন আছে কি না, যে ট্রানজেকশন গুলো সংগঠিত হচ্ছে সেইগুলো যে ইনপুট হচ্ছে, যেটা প্রসেস হচ্ছে বা আউটপুট হচ্ছে, এই সফটওয়্যার ভেতর দিয়েই তো হচ্ছে, তাহলে এই সফটওয়্যারটারও কোনো ধরনের লিমিটেশন আছে কি না, এই বিষয়গুলোকে কি করতে হবে, কনসিডার করতে হবে। এই জন্য বলতেছে অডিটর কি থাকবে, অবশ্যই অ্যাওয়ার্ড থাকবে। এই সেকেন্ডটা দ্য প্রসিডিউর বাই হুইচ ট্রানজাকশনস আর কি বলতেছে, ইনিশিয়েটেড, রেকর্ডেড, প্রসেসড, কারেক্টেড এন্ড রিপোর্টেড। থার্ড বলতেছে দ্য রিলেটেড অ্যাকাউন্টিং রেকর্ডস এন্ড সাপোর্টিং ইনফরমেশনস, যে রেকর্ড গুলো থাকতেছে। যেমন আমরা যদি বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বলা আছে ল্যান্ডের ভ্যালু আছে ধরেন 10 কোটি টাকা, তাহলে এই ল্যান্ডের জন্য সাপোর্টিং যে ডকুমেন্ট গুলো থাকা দরকার সেইগুলো প্রপারলি ওই প্রতিষ্ঠান মেইনটেইন করতেছে কিনা। কি হতে পারে যে এই ল্যান্ডটার আসলে ওনার কে, এই প্রতিষ্ঠান কিনা, এটা কি লিজ হোল্ড অ্যাসেট কিনা বা অন্য কারো ল্যান্ড কিনা, তো সেইগুলোর জন্য তাদের যে ডিড, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের দলিল বা অন্যান্য যে বিষয়গুলো এইগুলো আমরা কি করব, দেখতে হবে। এবং এগুলো তাদের আন্ডারে আছে কিনা সেইগুলো আমরা কি করব, কনসিডার করব। এই জন্য বলতেছে যে রিলেটেড অ্যাকাউন্টিং রেকর্ডস এন্ড সাপোর্টিং ইনফরমেশন গুলোকে কি করতে হবে, কনসিডার করতে হবে। The process of preparing the financial statementটা প্রিপেয়ার করার জন্য প্রসেস গুলো ফলো করছে, সেই প্রসেসটাও কি করতে হবে, তার বিষয়েও অ্যাওয়ার্ড থাকতে হবে। কি কারণ, কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে আপনারা সবাই জানেন। আমরা জানি যখন একটা ট্রানজেকশন সংগঠিত হয় তখন আমরা জার্নাল এন্ট্রি দিই, সেই জার্নাল থেকে আমরা লেজার প্রিপেয়ার করি, লেজারের ব্যালেন্স গুলো নিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা কি করি, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে থাকি। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ফিগার গুলো আসতেছে সেই ফিগার গুলো কিন্তু কোত্থেকে আসছে, বুকস অফ অ্যাকাউন্টস থেকে নেওয়া হচ্ছে। তাহলে এই বুকস অফ অ্যাকাউন্টস এর যে রেকর্ড গুলো রাখা হচ্ছে সেগুলো প্রপারলি মেইনটেইন করা হচ্ছে কিনা, তার আউটপুট গুলো সঠিক হচ্ছে কিনা, এইগুলোর প্রতিও কি থাকতে হবে, অ্যাওয়ার্ড থাকতে হবে। তাহলে আপনাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, বলতেছে যে ইনফরমেশন সিস্টেম রিলেভেন্ট টু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এই কম্পোনেন্ট থেকে যদি বলে অডিটরস উইল বি ইন্টারেস্টেড ইন কোন কোন বিষয়ের উপর, আপনার নিচে তিনটা অপশন দিল, দিয়ে বললো অ্যাবাভ অল, ওই উপরের তিনটা বলতে হবে। এক নাম্বার অপশন দিল, নাম্বার 1 বললো যে the class of transaction that is significant to the entity, second one বললো related accounting records and supporting information, এবং থার্ড ওয়ান বললো the process of preparing the financial statement, এবং ফোর্থ বললো above all। তাহলে তখন আপনাকে কি করতে হবে, এই যেহেতু তিনটাই সঠিক উপরে, তাহলে আনসার হবে ডি, above all। হ্যাঁ, তাহলে এইভাবে আপনাদের এই প্রশ্নগুলো আসতে পারে। আমি আবারও আপনাদেরকে বলতেছি যে যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন আপনাদের হবে, আপনারা একটু অ্যাওয়ার থাকবেন, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ফ্রেজ, হ্যাঁ, এখানে আপনার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আপনি খুব সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন, যেখানে বুঝতে পারবেন না আপনি ক্লাসে প্রশ্ন করতে পারেন, সহপাঠীর কাছ থেকে কি নিতে পারেন, সাহায্য নিতে পারেন, ফার্মের বড় ভাই, পার্টনার স্যার, ম্যানেজার, এদের কাছ থেকে আপনি কি হেল্প নিতে পারেন, এবং আমার মোবাইল নাম্বার বা ইমেইল নাম্বার দেওয়া আছে, আমার কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন। তো আপনারা একটু অ্যাওয়ার থাকবেন, এগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে, এটা এমসিকিউ বেসড কোশ্চেন, হ্যাঁ, এবং কোশ্চেন গুলো কি থাকবে, খুবই আনসার মনে হবে যে সবগুলোই কারেক্ট, আন্ডারস্ট্যান্ড। তো আপনাকে বেস্ট অপশনটাই কি নিতে হবে, বেছে নিতে হবে আর কি।
আচ্ছা, এরপরে আমরা এখন 3 নাম্বার আমরা শেষ করলাম। 3টা কম্পোনেন্ট, ইন্টারনাল কন্ট্রোলের যে 5টা কম্পোনেন্টের কথা আমরা বলেছি তার 3টা কম্পোনেন্ট শেষ করলাম। এখন 4th কম্পোনেন্ট যেটা আছে এখানে বলতেছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস। তো কন্ট্রোল অ্যাক্টিভিটিস কি বলতেছে? Control activities are the policies and procedures that help ensure that management directives are carried out. বলতেছে এই কন্ট্রোল অ্যাক্টিভিটিস গুলো মূলত কি? পলিসিজ এবং প্রসিডিওরস গুলো। এই পলিসি এবং প্রসিডিওর গুলো কি করবে? হেল্প করবে ম্যানেজমেন্টকে কি করতে, যে তারা যে ডিরেক্টিভ গুলো অথবা তারা যে স্ট্র্যাটেজি, তারা যে ডিরেকশন দিয়েছিল সেগুলো সঠিকভাবে কি করা হচ্ছে? ফলো করা হচ্ছে, এবং প্রতিষ্ঠানের যে মিশন ভিশন ফিক্স আপ করা হয়েছে সেগুলো অর্জন করতেছে প্রতিষ্ঠান, এবং তাদের অপারেশনটাও স্মুথলি কি করতেছে? অপারেট করতেছে। তো এই কারণে বলতেছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে বলতেছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস আর দ্য পলিসিজ এন্ড প্রসিডিওরস। এখানে আমরা কি পয়েন্ট বলতে পারি? পলিসিজ এবং প্রসিডিওর। যে পলিসি এবং প্রসিডিওর গুলো ফর্মুলেট করার দায়িত্ব কার? আমরা ওই আগের দিন বলেছিলাম দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট। তো এই দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট যে পলিসি এবং প্রসিডিওর গুলো কি করেছে? ফিক্স আপ করেছে, তারা যেটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, সবাই এইটা পলিসি প্রসিডিওর ফলো করতেছে কিনা, এবং পলিসি প্রসিডিওর গুলো যদি সঠিকভাবে ফলো করে থাকে তাহলে প্রতিষ্ঠানের অপারেশনটা স্মুথলি চলার কথা, সেটা চলতেছে কিনা। যদি প্রতিষ্ঠানের অপারেশন স্মুথলি চলে তাহলে প্রতিষ্ঠানের দোজ চার্জ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট যে অবজেক্টিভ কি করেছে? ফিক্স আপ করেছে, সেই অবজেক্টিভটা মিট করতেছে কিনা। তো এই কারণে বলতেছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আপনার কি পয়েন্ট হিসেবে মনে রাখতে পারবেন, এটা কি? কন্ট্রোল অ্যাক্টিভিটিস আর policies and procedures that help ensure that management directives are carried out properly. তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে পারে যে কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মুখ্য বিষয় আর কি। সেখানে বলতে পারে একটা পলিসিস, প্রসিডিওরস, রুলস, রেগুলেশন, বিভিন্ন এরকম 4-5টা অপশন আপনাকে দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে সঠিক অপশনটা নিতে হবে যে পলিসিস এন্ড প্রসিডিওরস যেটা কি করছে? ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করছে, সেইগুলো সঠিকভাবে ক্যারিড আউট হয়েছে কিনা। এখন আমরা একটু দেখবো টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস। এইখান থেকেও আপনার প্রশ্ন আসতে পারে, পূর্ববর্তী বছরগুলোতে অনেকবার এখান থেকে প্রশ্ন আসছে, এবারও আসার সম্ভাবনা থাকবে। এই টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস, এখান থেকে আপনার 1 মার্কের প্রশ্ন আসতে পারে যে এই টাইপস গুলো কি কি, কয় ধরনের টাইপস বলতে পারে। তো আমরা একটু দেখবো কতগুলো টাইপস এখানে বলা আছে। আপনাদের বইতে বলা আছে মোট 5টা টাইপস এর কথা। তো আপনাকে বলতে পারে যে টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস গুলো কি কি, আপনাকে অপশন দিল 5, 4, 3, 6, নান অফ দ্য অ্যাবাভ, এভাবে দিতে পারে। তো সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে 5। হ্যাঁ, তো এই 5টা কি কি, 5টা আমি একটু বলছি, এরপরে আমি এলাবোরেট করব আপনাদেরকে। প্রথম টাইপটা বলতেছে অথরাইজেশন, সেকেন্ডটা বলতেছে পারফরম্যান্স রিভিউস, থার্ড বলতেছে ইনফরমেশন প্রসেসিং, ফোর্থ বলতেছে ফিজিক্যাল কন্ট্রোলস, এবং ফিফথ ওয়ান বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিস। এখানে অথরাইজেশনের এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি যে অ্যাপ্রুভাল অফ ট্রানজাকশনস অর ডকুমেন্টস, হ্যাঁ, এইগুলো প্রপারলি অথরাইজ করা হচ্ছে কিনা। কিভাবে হয়? আপনারা যখন কোনো প্রতিষ্ঠানে অডিট করতে যান তখন সেখানে যাওয়ার পর আপনারা চান যে চেকের সিগনেটরি কারা, হ্যাঁ, একটা চেক সিগনেচার করার অথরিটি কার কার আছে, বা কে কত লিমিট পর্যন্ত কি করতে পারবে? সিগনেচার করতে পারবে। সে 5 লাখ টাকা পর্যন্ত একজন কি করতে পারবে? সিগনেচার করতে পারবে। 5 লাখ টাকার উপর হইলে 2 জন সিগনেটরি লাগবে, বা অমুক অমুক সিগনেচার করতে পারবে। এগুলোকে বলতেছে অথরাইজেশন। বা আপনি যদি যখন কোনো ট্রানজাকশন দেখবেন বা কোনো এক্সপেন্ডিচারের ভাউচার আপনি চেক করতে যান, সেই ক্ষেত্রে দেখতে পারেন যে অথরাইজেশনের কার অথরিটি আছে। বা আগের দিন আমরা একটা এক্সাম্পল পড়েছিলাম যে পারচেজের ক্ষেত্রে আমরা দেখলাম যে পারচেজ রিকুইজিশন রেইজ করতেছে একজন, সেইটাকে একজন রিকমেন্ড করতেছে, একজন কি করতেছে? অ্যাপ্রুভ করতেছে। সেখানে আমরা দেখেছিলাম যে পারচেজের ম্যানেজার একটা রিকুইজিশন রেইজ করতেছে, পারচেজ ডিরেক্টর সেটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কি করতেছে? অ্যাপ্রুভ করতেছে, বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে যদি যায়, সে 30K এর উপর যদি যায়, তখন পারচেজ ডিরেক্টর কি করবে? এটা অ্যাপ্রুভ করতে হবে। এইগুলাকে বলতেছে অথরাইজেশন। তো এভাবে কি হতে পারে? আপনারা যদি বলি ট্রানজাকশন ডকুমেন্ট শুড বি অ্যাপ্রুভড বাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পারসন, ফর এক্সাম্পল ওভারটাইম শুড বি অ্যাপ্রুভড বাই ডিপার্টমেন্ট ম্যানেজার,
পারচেজ অর্ডারস বাই পারচেজিং ম্যানেজার, যেগুলো আমরা বললাম, এবং আপনাদের সাথে গতদিন আমি যে এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি সেখানে আপনারা দেখেছেন অথরাইজেশন। তাহলে আমাদের যে কন্ট্রোল অ্যাক্টিভিটিস আছে, সেই কন্ট্রোল অ্যাক্টিভিটিস টাইপস গুলো বলতো, সেই টাইপস আমরা বললাম 5টা টাইপস এর কথা। সেই 5টার প্রথম যে অপশন সেটা বলতেছে অথরাইজেশন, সেকেন্ডটা বলতেছে পারফরমেন্স রিভিউ। এই পারফরমেন্স রিভিউটা কিভাবে হতে পারে, এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যাকচুয়াল পারফরমেন্স ভার্সেস বাজেট। আপনারা জানেন কোন প্রতিষ্ঠান প্রতি বছর তারা কি করে থাকে, বাজেট প্রিপেয়ার করে থাকে, তাই না? তো আপনারা যখন অডিট করতে যান, আপনারা যে চান যে ভাই এই বছরের বাজেটটা আমাদেরকে দেন, পারচেজ বাজেট বা সেলস বাজেট কত ছিল, সেইটার সাথে অ্যাকচুয়াল পারফরমেন্সটাকে আপনি কি করতে চান, একটু অ্যানালাইজ করে দেখতে চান। সে মনে করেন যে আপনি পারচেজ বাজেট ছিল, ধরেন পারচেজ বাজেট ছিল 100 টাকা, আপনি পারচেজ করছেন 120 টাকা, তাহলে এটা বাড়ছে, বাজেট ডেভিয়েশন আসছে কত, এখান থেকে আপনি বের করতে পারলেন। অথবা সেলস এর টার্গেট কত ছিল, অ্যাকচুয়ালি কত সেলস করছে, এটার পার্থক্য কেন। তো এই যে ধরেন আপনার সেলস এর টার্গেট থেকে অ্যাকচুয়াল সেলস এর ভিতর 20% গ্যাপ আছে, কম আছে, তখন আপনি কি করতে পারেন, আপনি ম্যানেজমেন্টের সাথে বসতে পারেন এবং আপনি তাদের কাছে কি করতে পারেন, আস্ক করতে পারেন, আপনারা ফিক্স আপ করেছিলেন 100%, আপনারা অ্যাচিভ করতে পারেন নাই কেন। হ্যাঁ, তখন তারা অবশ্যই একটা এক্সপ্লেনেশন দেবে, বিভিন্ন ধরনের ডেটা আপনাদের প্রোভাইড করবে। এর বাইরে কি হতে পারে, রিলেটিং ডিফারেন্ট সেটস অফ ডাটা, অপারেটিং অর ফাইন্যান্সিয়াল টু অ্যানাদার, কম্পেয়ারিং ইন্টারনাল ডাটা উইথ এক্সটার্নাল সোর্স অফ ইনফরমেশন, কমন সাইজ অ্যানালাইসিস হতে পারে। কিভাবে এই অ্যানালাইসিস করতে পারেন, সে একই ইন্ডাস্ট্রি, একই ইন্ডাস্ট্রিতে যদি ব্যবসা করে একাধিক প্রতিষ্ঠান, যেমন আমরা যদি সিমেন্ট ইন্ডাস্ট্রি দেখেন আপনারা, সেখানে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে, যেমন লাফার্জ হোলসিম আছে, হাইডেলবার্গ সিমেন্ট আছে, শাহ সিমেন্ট আছে, এমআই সিমেন্ট আছে। তাহলে কি করতে পারেন, আপনি শাহ সিমেন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে আপনি এমআই সিমেন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে একটা কি করতে পারেন, কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ, তাদের যে পাবলিশ ডেটা আছে, এইগুলাকে বলতেছে পারফরমেন্স রিভিউ। তো এই ক্ষেত্রে কি, রিভিউ হাইলাইটস এন্ড এক্সপ্লেইন এনি আনএক্সপেক্টেড ভ্যারিয়েন্সেস দ্যাট রিডিউস দ্য লাইকলিহুড অফ এররস অর ডেলিভারেট মিসস্টেটমেন্ট। অবজেক্টিভটা হলো কোন ধরনের এরর বা কোন ধরনের ফ্রড আছে কিনা এবং মিসস্টেটমেন্ট আছে কিনা, এইটা আইডেন্টিফাই করা। তাহলে এই কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে সেকেন্ড অ্যাক্টিভিটিসটা বলতেছে পারফরমেন্স রিভিউ। এই পারফরমেন্স রিভিউটা আমরা কতভাবে করতে পারবো সেগুলো আমি আপনাদেরকে বললাম। একটা বললাম রিভিউ এন্ড অ্যানালাইসিস অফ অ্যাকচুয়াল পারফরমেন্স ভার্সেস বাজেটস, forecast, prior period performance. সেকেন্ডটা বললাম রিলেটিং ডিফারেন্ট সেটস অফ ডাটা, অপারেটিং ফাইন্যান্সিয়াল টু ওয়ান অ্যানাদার। থার্ড বললাম কম্পেয়ারিং ইন্টারনাল উইথ এক্সটার্নাল সোর্স অফ ইনফরমেশন। এভাবে আমরা কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। এরপরে থার্ড যে অ্যাক্টিভিটিটা বলতেছে সেটাকে বলতেছে ইনফরমেশন প্রসেসিং। তো এই ইনফরমেশন প্রসেসিং এর ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেই আপনাদের সাথে আলোচনা করতেছিলাম যে একটা প্রতিষ্ঠানের এই ইনফরমেশন প্রসেসিং বা তাদের যে আইটি সিস্টেমটা আছে, সেই আইটি সিস্টেমের মাধ্যমে আসলে ইনপুট ডেটা ইনপুট দেওয়া হলে সেটা সঠিকভাবে প্রসেস হবে এবং যে আউটপুট ডাটাটা বেরোবে, সেই আউটপুট ডাটার উপর বেস করেই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ডিসিশন গ্রহণ করা হয়, বা যে ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যারা আছে তারা বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে থাকে আর কি। তো এই ইনফরমেশন প্রসেসিং এর ক্ষেত্রে বলতেছে যে কি, যে কন্ট্রোলস টু চেক দ্য অ্যাকুরেসি, কমপ্লিটনেস এন্ড অথরাইজেশন অফ ট্রানজাকশন। যেটা আমরা বললাম যে অ্যাকুরেসিটা দেখতে হবে, যে ট্রানজাকশনটার অ্যাকুরেসিটা এখন টেস্ট করে দেখতে হবে ঠিক আছে কিনা, কমপ্লিটনেসটা চেক করতে হবে যে সমস্ত ডকুমেন্টের ভিত্তি করে এই ট্রানজাকশনটা কমপ্লিট হয়েছে কিনা, এবং অথরাইজেশন অফ ট্রানজাকশন, যে যাদের অথরাইজ করার কথা সেই সমস্ত ব্যক্তিবর্গ এই ট্রানজাকশনটা কি করেছে, অথরাইজ করেছে কি না। তো এই ইনফরমেশন প্রসেসিং এরও যে কন্ট্রোল গুলো আছে, হ্যাঁ, এটাকে দুই ভাগে ভাগ করছে, একটা হলো অ্যাপ্লিকেশন কন্ট্রোলস আর একটা হলো জেনারেল কন্ট্রোলস। তো এই অ্যাপ্লিকেশন কন্ট্রোল এবং জেনারেল কন্ট্রোলস নিয়ে আমি ডিটেলস আলোচনা করব পরে, আগে আমি 5টা কম্পোনেন্ট নিয়ে একটু আলোচনা করি। এরপরে বলতেছে ফিজিক্যাল কন্ট্রোলস। ফিজিক্যাল কন্ট্রোল কি আপনারা জানেন, ফিজিক্যাল কন্ট্রোলের ভিতর প্রথম যেটা বলতেছে যে ফিজিক্যালি সিকিউরিটি অফ দা অ্যাসেট।
অ্যাসেট গুলোর ফিজিক্যাল কি করতে হবে, সিকিউরিটি এনশিওর করতে হবে। অথরাইজেশন ফর অ্যাক্সেস টু কম্পিউটার প্রোগ্রাম অর ডেটা ফাইলস, আপনারা জানেন এখন এই ডেটা হলো কি আপনার জন্য অ্যাসেট প্রতিষ্ঠানের, হ্যাঁ তাই না? এই ডেটাটার সিকিউরিটি আপনাকে কি করতে হবে, এনশিওর করতে হবে। অর্থাৎ কম্পিউটারে কার কতটুকু অ্যাক্সেস থাকবে, বা কম্পিউটারের কোনো কম্পিউটারে এন্টার করতে গেলে সেটার জন্য প্রপার পাসওয়ার্ড কি করতে হবে, থাকতে হবে। এই বিষয়গুলো কি করতে হবে, এনশিওর করতে হবে, যাতে কেউ আনঅথরাইজড পারসন যাতে সিস্টেমে অ্যাক্সেস না নিতে পারে, বা ইন্টেনশনালি কোনো ধরনের ডেটা ডিলিট করতে না পারে, বা কোনো ধরনের ডেটা এক্সট্রাক্ট করে নিয়ে যেতে না পারে, সেটা এনশিওর করতে হবে। থার্ড বলতেছে পিরিয়ডিক কাউন্টিং এন্ড কম্প্যারিজন উইথ অ্যামাউন্ট শোন অন কন্ট্রোল অ্যাকাউন্টস। আপনারা জানেন আমাদের যে লেজারের কন্ট্রোল অ্যাকাউন্টস গুলো আমরা মেনটেন করে থাকি, সেখানে যে অ্যামাউন্ট গুলো দেখাই সেইটার অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা থাকবে। যেমন আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করে থাকি ইনভেন্টরি, আপনার মনে করেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনভেন্টরি দেখাচ্ছে 10,000 টাকা, তাহলে এই 10,000 টাকা ইনভেন্টরি আছে কিনা আমরা ইয়ার এন্ডে বা কাট অফ ডেটে সেটা কি করে থাকি, ফিজিক্যালি ভেরিফাই করে থাকি। আপনারা যারা এখানে স্টুডেন্ট আছেন, অডিটের সাথে যুক্ত আছেন, আপনারা প্রায় এই ইনভেন্টরি কাউন্টিং এ যান বা সারপ্রাইজিং ক্যাশ কাউন্টিং করে থাকেন, হ্যাঁ। তো সেইগুলোকে বলতেছে periodic counting and comparison with amount shown on control accounts. এবং লাস্ট যেটা বলতেছে segregation of duties, বলতেছে assigning different individuals the responsibility of authorizing transactions, recording transaction and maintaining custody of asset। যেটা আপনাদেরকে বলতেছিলাম যে পারচেজের ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলটা গত ক্লাসে দেখেছিলাম, সেখানে দেখলাম পারচেজ করার সময় রিকুইজিশন রেইজ করার ক্ষেত্রে দুইজন থাকবে পার্সোনালি, একজন রিকুইজিশন রেইজ করবে, একজন কি করবে, অথরাইজ করবে। সেই রিকুইজিশনটা আসবে পারচেজ ডিপার্টমেন্টে, পারচেজ ডিপার্টমেন্টের একজন তার উপর ভিত্তি করে এখন কি করবে, পারচেজ অর্ডারটা রেডি করবে, আর একজন রিকমেন্ড করবে, আর একজন কি করবে, অ্যাপ্রুভ করবে। এই যে রেসপন্সিবিলিটিটা বিভিন্ন লোকের উপর কি করে দেয়া, ভাগ করে দেওয়া, এইটাকেই বলতেছে সেগ্রিগেশন অফ ডিউটিস। তাহলে আমরা দেখলাম কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর যে টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস কয়টা, 5টা। সেই 5টার প্রথমটা হলো অথরাইজেশন, সেকেন্ডটা হলো পারফরম্যান্স রিভিউস, থার্ড হলো ইনফরমেশন প্রসেসিং, ফোর্থ হলো ফিজিক্যাল কন্ট্রোলস এন্ড ফিফথ ওয়ান সেগ্রিগেশন অফ ডিউটিস। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। কিভাবে আপনাকে বলতে পারে কন্ট্রোল নিচের কোনটা কন্ট্রোল অ্যাক্টিভিটিস, সেখানে বললো অথরাইজেশন, তারপর আরো 3টা অন্য কিছু দিল, আপনাকে তখন সিলেক্ট করতে হচ্ছে অথরাইজেশন হলো সঠিক। বা আপনাকে এই 5টা দিয়ে বললো যে অ্যাবাবল কোনটা কোনটা কারেক্ট, আপনাকে অ্যাবাবল দিতে পারে। অথবা আপনাকে বলতে পারে যে অ্যাপ্রুভাল অফ ট্রানজাকশনস অর ডকুমেন্টস, এইটা কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর কোন কন্ট্রোল অ্যাক্টিভিটিস কে রিপ্রেজেন্ট করতেছে, তখন আপনাকে লিখতে হবে সঠিক। যেমন অ্যাপ্রুভাল অফ ট্রানজাকশন ডকুমেন্টস, সেটা কোন কন্ট্রোল অ্যাক্টিভিটিস বলতে পারবেন কি? অথরাইজেশন। তখন আপনার সঠিক আনসারটা হবে অথরাইজেশন। অথবা এভাবে বলতে পারে যে বাজেটের সাথে অ্যাকচুয়ালের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে, এইটা কোন কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর অংশ, পারফরম্যান্স রিভিউ। আপনাকে বলতে পারে যে অ্যাসাইনিং ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস the responsibility of authorizing transaction, recording transaction and maintaining custody of assets, হ্যাঁ এইটা কোন কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর কে রিপ্রেজেন্ট করছে, সেগ্রিগেশন অফ ডিউটিস। তাহলে দেখেন আপনাদের বইয়ের কোনো কিছু এই যে এক্সাম্পল স্বরূপ যেগুলো দিয়েছে, আমি যেগুলো আপনাদের পড়াচ্ছি, এগুলোর কোনোটাই আপনি কি করতে পারবেন না, বাদ দিতে পারবেন না, যদি আপনি ভালো মার্ক পেতে চান, একবারেই অ্যাসুরেন্স সাবজেক্টটা পাস করতে চান। এবং আমি আশা করব যারা এখানে আছেন আপনারা অবশ্যই প্রথম পরীক্ষাতেই অ্যাটেন্ড করে প্রথম পরীক্ষাতেই অ্যাসুরেন্স পাস করে যাবেন। হ্যাঁ, এটার জন্য আপনারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে, আপনাদের পড়ালেখা করবেন, যেখানে বুঝতেছেন না সেখানে আমি তো বারবারই বলছি যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে পারেন, অথবা আপনার ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নিতে পারেন, ফার্মের বড় ভাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারেন। এই বিষয়গুলো আপনাকে কনসিডার করতে হবে।
আচ্ছা, আর আমি যেহেতু আপনাদের প্রথম দিন যে স্পেসিফিকেশন গ্রিড নিয়ে আলোচনা করেছিলাম, তার সেকেন্ড এবং ফোর্থ গ্রিড আমি কভার করব। তো আমার মনে হয় যে এভাবে যদি পড়াই আর আপনারা যদি সঠিকভাবে ক্লাসে অ্যাটেন্ড করেন, তাহলে আপনারা এখান থেকে এই দুইটা গ্রিডের আন্ডারে যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো আপনারা কভার করে যেতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই কন্ট্রোল অ্যাক্টিভিটিজ এর 5টা অ্যাক্টিভিটিস দেখলাম। সেখানে বলছিলাম যে আমাদের যে ইনফরমেশন প্রসেসিংটা আছে একটা অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হলো অ্যাপ্লিকেশন কন্ট্রোলস আর একটা হলো জেনারেল কন্ট্রোলস। তাহলে আপনাকে বলতে পারে যে জেনারেল কন্ট্রোল বা অ্যাপ্লিকেশন কন্ট্রোল সেটা কোন অ্যাক্টিভিটির অংশ, তখন আপনাকে সঠিক উত্তর দিতে হবে ইনফরমেশন প্রসেসিং, রাইট। তো এটা আমি আলোচনা করব। এটা আলোচনায় যাওয়ার আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে এ পর্যন্ত প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নেই স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনাদেরকে আমি আবারও বলছি যে আপনারা যদি পূর্ববর্তী বছরগুলোর কোশ্চেন ব্যাংক একটু অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন এই 2.4.2 অর্থাৎ পেজ নাম্বার 87 ইনফরমেশন প্রসেসিং কন্ট্রোলস, এই ইনফরমেশন প্রসেসিং কন্ট্রোলস থেকেও প্রায়ই কি আসছে, কোশ্চেন আসছে। সো আপনাদের জন্যও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে কি হয়েছে, লিখিত পরীক্ষা হয়েছে, প্রশ্ন আসছে, আনসার দিতে হয়েছে। এখন কি হবে, এখন এমসিকিউ বেসড কোশ্চেন, এমসিকিউ এর আনসার দিতে হবে, ঠিক না? তাহলে গতবার প্যাটার্ন গুলো আপনারা ফলো করতে পারেন যে কোন কোন চ্যাপ্টার থেকে বা কোন কোন অংশগুলো থেকে বেশি কি আসছে, কোশ্চেন আসছে। হ্যাঁ, প্রশ্নের প্যাটার্নটা কি হবে, চেঞ্জ হবে, কিন্তু কোথা থেকে কোথায় আসবে, অর্থাৎ এমসিকিউ বেসড হবে, কিন্তু মার্ক কোথা থেকে আসবে এটা তো কি রিলেশনশিপ থাকবেই অবশ্যই পূর্ববর্তী বছরগুলোর সাথে। ওকে, এবার প্রথম আমি আপনাদেরকে যেটা আলোচনা করব সেটা হলো ইনফরমেশন প্রসেসিং কন্ট্রোলস এর প্রথম কন্ট্রোল যেটা, সেটা হলো অ্যাপ্লিকেশন কন্ট্রোল। অ্যাপ্লিকেশন কন্ট্রোলে কি বলা আছে দেখেন, অ্যাপ্লিকেশন কন্ট্রোল বলতেছে যে ম্যানুয়াল অর অটোমেটেড প্রসিডিউরস, এটা ম্যানুয়ালি হতে পারে অর অটোমেটেড যে কোনো প্রসিডিউর হতে পারে, দ্যাট টিপিক্যালি অপারেট এট এ বিজনেস প্রসেস লেভেল, অর্থাৎ অপারেশন লেভেলে এটা থাকবে। And application controls can be preventive or detective in nature, are designed to ensure the integrity of accounting record. তো দেখেন এখানে আপনাদের একটু বুঝতে হবে যে এই অ্যাপ্লিকেশন কন্ট্রোলের ডেফিনিশনে কতগুলো বিষয় আপনাকে একটু খেয়াল করতে হবে। প্রথমে বলতেছে যে এই অ্যাপ্লিকেশন কন্ট্রোল সিস্টেমটা কি হতে পারে, ম্যানুয়ালও হতে পারে, অটোমেটেড হতে পারে। অর্থাৎ ম্যানুয়ালিও কি করতে পারেন, আপনারা বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করতে পারেন, অথবা এখন যে অটোমেটেড সিস্টেম আসছে সফটওয়্যার বেসড, সেখানেও কি রাখতে পারেন, অ্যাকাউন্টস আপনি মেইনটেইন করতে পারেন, বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করতে পারেন। তো বলতেছে এটা অপারেট করবে কোন লেভেলে, বিজনেস প্রসেস লেভেলে। তাহলে এই লাইন থেকেই আপনার একটা প্রশ্ন আসতে পারে যে এই অ্যাপ্লিকেশন কন্ট্রোল বেসিক্যালি কি ম্যানুয়াল অথবা অটোমেটেড প্রসিডিউরস, হ্যাঁ, এটা কোন লেভেলে অপারেট করে আর কি। তখন সঠিক আনসারটা কি হবে, বিজনেস পারপাস লেভেল, বিজনেস প্রসেস লেভেল, রাইট। এরপর দেখেন সেকেন্ড লাইন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বলতেছে যে অ্যাপ্লিকেশন কন্ট্রোল ক্যান বি প্রিভেন্টিভ অর ডিটেকটিভ ইন নেচার। তো আপনাকে বলতে পারে অ্যাপ্লিকেশন কন্ট্রোল ক্যান বি, নিচের কোনটা কোনটা সঠিক, হ্যাঁ, প্রথমে বললো প্রিভেন্টিভ, সেকেন্ডটা বললো ডিটেকটিভ, থার্ড বললো যে প্রিভেন্টিভ অর ডিটেকটিভ একসাথে, আর ফোর্থে যায় বললো নান অফ দ্য অ্যাবাভ। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। তাহলে সঠিক কোনটা হবে আনসার? স্যার 3, প্রিভেন্টিভ অর ডিটেকটিভ। তাহলে দেখেন এইভাবে কিন্তু আপনাকে কি করতে হবে, একটু চোখ কান খোলা রেখে পড়ালেখা করতে হবে, কিভাবে এই এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে আর আপনি কিভাবে আনসারটা দিবেন। হ্যাঁ, আমি বললাম যে এই কোনটা আনসারটা সঠিক হবে সেইটা কিন্তু আপনাকে বেস্ট অপশনটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, and are designed to ensure the integrity of accounting records. তো আমরা একটু দেখবো এই অ্যাপ্লিকেশন কন্ট্রোল যেটা আমরা বললাম, এই অ্যাপ্লিকেশন কন্ট্রোলের এক্সাম্পল গুলো আমরা একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, কারণ এই এক্সাম্পল থেকেও কি আসতে পারে আপনার
কোশ্চেন আসতে পারে। কি বলতেছে অ্যাপ্লিকেশন কন্ট্রোলের, যেহেতু এটা বললাম যে বিজনেস প্রসেস লেভেলে অর্থাৎ অপারেশন লেভেলের সাথে সম্পর্কিত, তাহলে কি অপারেশন লেভেলে কি বিজনেস ট্রানজেকশনের সাথে এটা কি, এটা একটা সম্পর্ক আছে, তাই না? তো সেক্ষেত্রে দেখেন বলতেছে যে ট্রানজেকশন গুলো সংগঠিত হচ্ছে সেইটার প্রথমে বলতেছে এই এক্সাম্পলে অ্যাপ্লিকেশন কন্ট্রোলের ফার্স্ট বলতেছে কন্ট্রোল ওভার ইনপুট। হ্যাঁ, যে ইনপুটটা দেওয়া হচ্ছে, যে র ডেটাটা থেকে ইনপুটটা দেওয়া হচ্ছে, সেইটাকে এখন কি করতে হবে, এনশিওর করতে হবে এটার কমপ্লিটনেসটা। সেকেন্ডটা বলতেছে কন্ট্রোল ওভার ইনপুট অ্যাকুরেসি। অ্যাকুরেসিটা আপনাকে কি করতে হবে, এনশিওর করতে হবে। থার্ড বলতেছে অথরাইজেশন, ট্রানজেকশনটা প্রপারলি অথরাইজ হয়েছে কিনা, যে ব্যক্তিবর্গ যতটুকুন তার অথরাইজ করার এখতিয়ার আছে সে তার ভেতর থেকেই ট্রানজেকশন গুলো কি করেছে, অথরাইজ করেছে কি না। তো এখানে বলতেছে যে অটোমেটেড সিস্টেমে তার কি রাখে, বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করে থাকে, তাহলে সেই যে সফটওয়্যার বা যে আইটি সিস্টেম তারা ইমপ্লিমেন্ট করেছে সেইটা কোনো লিমিটেশন আছে কিনা, সেইটাও কোনো আইটি এক্সপার্ট দ্বারা আপনাকে কি করতে হবে, রিভিউ করিয়ে নিতে হবে, যে আপনি ওই ইনফরমেশন সিস্টেমের উপর আপনি কি করতে পারেন কিনা, রিলাই করতে পারেন কিনা, বা ওই ইনফরমেশন সিস্টেম থেকে যে আউটপুটটা বেরোচ্ছে সেইটা সঠিক কি না। সেকেন্ড, তাহলে দেখেন এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে বললো যে অ্যাপ্লিকেশন কন্ট্রোলের এক্সাম্পল গুলো কি কি হতে পারে। এক নম্বরে বললো কন্ট্রোল ওভার ইনপুট, দুই নম্বরে বললো যে ম্যানুয়াল কন্ট্রোল এক্সারসাইজ বাই দ্য ইউজার, তিন নাম্বার বললো কন্ট্রোলস ওভার সিস্টেম আউটপুট, চার নম্বরে বললো প্রোগ্রাম কন্ট্রোল প্রসিডিওরস। হ্যাঁ, এভাবে বিভিন্ন কিছু দিতে পারে, আপনাকে সঠিক আনসারটা কি করতে হবে, দিতে হবে। এখন আসেন কিভাবে আপনি এই টেস্টটা করবেন অ্যাপ্লিকেশন কন্ট্রোলটা। প্রথমে বলতেছে ম্যানুয়াল কন্ট্রোল এক্সারসাইজ বাই দ্য ইউজার, বলতেছে যদি এই ম্যানুয়াল কন্ট্রোল, আমরা উপরেই দেখেন অ্যাপ্লিকেশন কন্ট্রোলের যে ডেফিনিশনটা পড়েছি সেখানে বলতেছি এটা কি হতে পারে, ম্যানুয়াল হতে পারে অথবা অটোমেটেড প্রসিডিওর হতে পারে। তাহলে ম্যানুয়ালি যদি হয় তাহলেও এইটা আপনাকে টেস্ট করতে হবে, অটোমেটেড প্রসিডিওর হলেও আপনাকে এটা কি করতে হবে, টেস্ট করতে হবে। তাহলে বলতেছে যে the manual control exercised by the user of the application system are capable of providing reasonable assurance that the system output is complete, accurate and authorized, the auditor may decide to limit test of controls to these manual controls. অর্থাৎ আপনার যদি এমন হয় যে তাদের যে ইন্টারনাল কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করেছে সেটা আপনি অ্যাসেস করে যদি মনে করেন যে না তাদের ইন্টারনাল কন্ট্রোল যেটা ইমপ্লিমেন্ট করেছে সেই ইন্টারনাল কন্ট্রোলটা স্ট্রং, তাহলে আপনি তাদের ইন্টারনাল কন্ট্রোলের উপর রিলাই করতে পারেন এবং আপনার স্যাম্পলিং ইউনিটটা আপনি কি করতে পারেন, কমায় নিয়ে আসতে পারেন। তো এইভাবে আপনাকে কি করতে হবে, কন্ট্রোলস ওভার সিস্টেম আউটপুট, প্রোগ্রাম কন্ট্রোল প্রসিডিওর, এগুলো আপনাকে কি করতে হবে, টেস্ট করতে হবে। তাহলে দেখেন এই অ্যাপ্লিকেশন কন্ট্রোলটাকে আমরা কিভাবে ভাগ করলাম, প্রথম থেকে একটু যদি আপনি রিলেট করার চেষ্টা করেন, আমাদের ইন্টারনাল কন্ট্রোলের 5টা কম্পোনেন্ট, সেই 5টা কম্পোনেন্টের ফোর্থ কম্পোনেন্টটা হলো কন্ট্রোল অ্যাক্টিভিটিস। এই কন্ট্রোল অ্যাক্টিভিটিস যে আমরা টাইপ দেখলাম, কয় ধরনের টাইপ, 5 ধরনের টাইপ দেখলাম। এই 5 ধরনের টাইপের থার্ড টাইপটা হলো ইনফরমেশন প্রসেসিং। এই ইনফরমেশন প্রসেসিং কে আবার কয় ভাবে ভাগ করছে, 2 ভাবে। একটা হলো কি বলেন অ্যাপ্লিকেশন কন্ট্রোল, আর একটা হলো জেনারেল কন্ট্রোল। এখন এই অ্যাপ্লিকেশন কন্ট্রোলটা থেকেও আপনার প্রশ্ন আসতে পারে যে কোনটা কোনটা এক্সাম্পল স্বরূপ বলতে হতে পারে, বুঝলেন নাই? টেস্টিং অফ অ্যাপ্লিকেশন কন্ট্রোল কিভাবে করতে পারেন, বলতে পারে যে ম্যানুয়াল কন্ট্রোল এক্সারসাইজ বাই দ্য ইউজার, কন্ট্রোল ওভার সিস্টেম আউটপুট, প্রোগ্রাম কন্ট্রোল প্রসিডিওরস, অথবা অ্যাবাভ অল, কোনটা কারেক্ট। তাহলে দেখেন এই এক্সাম্পল যা দেওয়া আছে আপনাদের বইতে, এই এক্সাম্পল গুলো আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ এক্সাম্পল গুলো বাদ দেওয়ার কোনো সুযোগ আপনাদের নেই।
ওকে, এবার আসেন জেনারেল কন্ট্রোলস। তো জেনারেল কন্ট্রোলস গুলো কি কি বলতেছে, যে জেনারেল কন্ট্রোলস আর মোর অ্যাবাউট পলিসিস এন্ড প্রসিডিউরস দ্যাট রিলেট টু মেনি অ্যাপ্লিকেশনস, একেবারে জেনারেল কন্ট্রোলস, এন্ড সাপোর্ট দ্য ইফেক্টিভ ফাংশন অফ অ্যাপ্লিকেশন কন্ট্রোলস। আমরা বললাম যে অ্যাপ্লিকেশন কন্ট্রোলটা মোর অ্যাবাউট অপারেশন লেভেলে, বিজনেস প্রসেস লেভেলে, তাহলে এদের এই অ্যাপ্লিকেশন কন্ট্রোলটা যে সঠিকভাবে অপারেট করতেছে, হ্যাঁ, বা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা সঠিকভাবে কি হচ্ছে, অপারেট করতেছে, হ্যাঁ, সেইগুলো কি করবে, হেল্প করবে কে, এই জেনারেল কন্ট্রোল হেল্প করবে টু এনশিওর দ্যাট কন্টিনিউড প্রপার অপারেশন অফ দ্য ইনফরমেশন সিস্টেম। তাহলে দেখলাম জেনারেল কন্ট্রোলটা কি, মোর অ্যাবাউট policies আর procedure that কি করবে, relate to many applications and support the effective function of application controls by helping ensure that continue proper operation of the information system. তাহলে আমরা বললাম যে একেবারে জেনারেল টার্মে যদি আমরা এভাবে বোঝার চেষ্টা করি, ওভারঅল পলিসিস এন্ড প্রসিডিউরস যেটা কি করবে, হেল্প করবে অ্যাপ্লিকেশন কন্ট্রোলটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার, হ্যাঁ, সঠিকভাবে সবাই মেইনটেইন করতেছে কিনা, এবং এটা কন্টিনিউ প্রপারলি কি করতেছে কিনা, অপারেট করতেছে কিনা। যদি প্রপারলি অপারেট করে তাহলে এই প্রতিষ্ঠানের অবজেক্টিভ গুলো মিট হবে, আদারওয়াইজ প্রতিষ্ঠানের অবজেক্টিভ কি করতে পারবে, মিট করতে পারবে না। তাহলে আপনাদের বইতে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমি এক্সাম্পল গুলো একটু আপনাদের পড়িয়ে দিচ্ছি। প্রথম বলতেছে যে এই জেনারেল কন্ট্রোলের ক্ষেত্রে যে এক্সাম্পল দেওয়া আছে, প্রথম যেটা বলতেছে ডেভেলপমেন্ট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। সেকেন্ডটা বলতেছে কি হতে পারে, যে স্ট্যান্ডার্ড অফ আওয়ার সিস্টেম ডিজাইন, প্রোগ্রামিং, ডকুমেন্টেশন, ফুল টেস্টিং প্রসিডিওর ইউজিং টেস্ট ডেটা, অ্যাপ্রুভাল বাই কম্পিউটার ইউজার আর ম্যানেজার্স। তো এগুলো আপনারা চ্যাপ্টার 11-এ এর এলাবোরেটলি আপনারা দেখতে পাবেন। এই এক্সাম্পল যেগুলো এখানে বলা আছে সেইগুলোর ডিটেলস আপনারা দেখতে পাবেন চ্যাপ্টার 11। এরপর কি হতে পারে, এই যে ডেভেলপমেন্ট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, আপনি একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন, এই অ্যাপ্লিকেশন গুলো অপারেট করবে কারা, কেউ কি বলতে পারবেন, অপারেট করার দায়িত্ব কাদের? একটা প্রতিষ্ঠানে আপনি ইআরপি ইমপ্লিমেন্ট করলেন, আইটি ডিপার্টমেন্ট। আইটি ডিপার্টমেন্ট তো আছেই, কিন্তু অপারেট করবে কারা? আইটি ডিপার্টমেন্ট তো ইমপ্লিমেন্ট করলো সে, হ্যাঁ, ইউজার কারা? তাহলে এর ইউজার কারা? ইউজার হচ্ছে প্রতিষ্ঠানের অন্যান্য যারা এমপ্লয়িরা, Yes, sir. রাইট। তাহলে দেখেন এই এমপ্লয়িরা যদি এই অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, আপনি একটা না পারে, তাহলে এই ইআরপি অবজেক্টিভ মিট করবে? কি মনে হয় আপনাদের? করবে না স্যার, করবে না। তাহলে কি করতে হবে? ট্রেনিং দিতে হবে তাদের, তাই না? করতে হবে যে তারা বিষয়টা সম্পর্কে অবগত এবং এটা সুন্দরভাবে তারা অপারেট করতে পারে। রাইট রাইট। এই জন্য বলতেছে এই ডেভেলপমেন্ট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা এক্সাম্পল হলো বলতেছে ট্রেনিং অফ স্টাফ ইন নিউ প্রসিডিউরস এন্ড অ্যাভেলেবিলিটি অফ অ্যাডিকুয়েট ডকুমেন্টেশনস। যাই হোক, এরকম আপনারা আপনাদের বইতে অনেকগুলো এক্সাম্পল আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, সেকেন্ডটা বলতেছে প্রিভেনশন অর ডিটেকশন অফ আনঅথরাইজড চেঞ্জেস টু প্রোগ্রাম। সেক্ষেত্রে কি হতে পারে, যে পাসওয়ার্ড, হ্যাঁ, কেউ যদি কম্পিউটারে লগ ইন করতে চায় তাহলে অবশ্যই তাকে কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এই পাসওয়ার্ডটা কি হতে হবে, নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ডটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ডের একটা কি নির্দিষ্ট ক্যারেক্টার থাকবে, যে 8 ধরনের সিম্বল, 8 ক্যারেক্টার থাকতে হবে বা এরকম। তারপর কি হতে পারে, যে ব্যাকআপ নিতে হবে, যে কোনো সময় সিস্টেম ক্র্যাশ করতে পারে, তাহলে প্রপারলি ব্যাকআপটা নেওয়া হচ্ছে কিনা ডেটাগুলো। তারপর ভাইরাস, যদি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো কি ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো, এইগুলোকে বলতেছে প্রিভেনশন অর ডিটেকশন অফ আনঅথরাইজড চেঞ্জেস টু প্রোগ্রামের ক্ষেত্রে এই বিষয়গুলো বলতেছে। এরপরে এক্সাম্পল বলতেছে টেস্টিং এন্ড ডকুমেন্টেশন অফ প্রোগ্রাম চেঞ্জেস। বলতেছে যে যদি কোনো ধরনের প্রোগ্রাম চেঞ্জ করা হয়, সেই চেঞ্জ করার জন্য প্রপারলি কি প্রপার অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে কি না। একজন ইচ্ছা করলেই তো প্রোগ্রাম চেঞ্জ করতে পারে না, বা
যদি কেউ কোনো ডেটা চেঞ্জ করতে চায় তাহলে সেটাও প্রপার অথরিটির কাছ থেকে কি নিছে কিনা, অ্যাপ্রুভাল নিছে কি না। এরপর বলতেছে কন্ট্রোল টু প্রিভেন্ট রং প্রোগ্রাম অর ফাইলস বিং ইউজ। হ্যাঁ, যে অপারেটিং সিস্টেমটা আছে বা জব শিডিউল গুলো আছে সেইগুলো প্রপারলি কি করতেছে কিনা, অপারেট করতেছে কিনা, এটাও কি করতে হবে, এনশিওর করতে হবে। এরপর বলছে কন্ট্রোলস টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যামেন্ডমেন্ট টু ডেটা ফাইলস। হ্যাঁ, যে কেউ চাইলেই ডেটা ফাইলটা কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। সেটা তো আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে আলোচনা করলাম, সেটার জন্য যে যে প্রসিডিউরস গুলো মেইনটেইন করা দরকার সেই প্রসিডিউর গুলো মেইনটেইন করতে হবে। আচ্ছা, লাস্ট ওয়ান যেটা বলছে কন্ট্রোলস টু এনশিওর কন্টিনিউটি অফ অপারেশনস। হ্যাঁ, এটা এনশিওর করতে হবে যে অপারেশনটা স্মুথলি পরিচালনা করার জন্য যে যে বিষয়গুলো, যেমন আমি একটা বললাম ব্যাকআপ। হ্যাঁ, হঠাৎ করে সিস্টেম কি করতে পারে, ক্র্যাশ করতে পারে, সেই ক্ষেত্রে ব্যাকআপ ডেটা যদি থাকে তাহলে খুব সহজেই কি আপনার নতুন করে সিস্টেমটা কি করা যাবে, চালু করা যেতে পারে। ডিজাস্টার রিকভারি প্ল্যান থাকতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো আর কি। তাহলে আপনারা খুব দ্রুত একটু আপনাদের বইয়ের পেজ নাম্বার 86 থেকে 89 পর্যন্ত একটু কুইক 2 মিনিট একটু রিভিউ করে নেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি না থাকে দেন আমরা পরবর্তী কম্পোনেন্টে যাব।
তো আপনারা দেখেছেন, কারো কি কোনো প্রশ্ন আছে? একটু মানে যে আপনার 3 নম্বর একটু বলেছিলেন স্যার, পেজ নাম্বার প্রিভেনশন অর ডিটেকশন অফ আনঅথরাইজড চেঞ্জেস টু প্রোগ্রাম, এর মধ্যে স্যার এই যে কন্ট্রোল কপিস অফ প্রোগ্রামস, আপনার না সরি স্যার, ব্যাকআপ কপিস অফ প্রোগ্রামস বিং টেকেন এন্ড স্টোরড ইন আদার্স লোকেশন। স্যার এইটা আপনার অ্যাকাউন্টিং যে সফটওয়্যারটা দিয়ে হিসাব করা হয়, হ্যাঁ। এটা কি স্যার ব্যাকআপ রাখার কোনো সিস্টেম আছে? মানে সেটা clear না। আপনি পেজ নাম্বার কত, 88 এ আছেন? পেজ নাম্বার স্যার 88। হ্যাঁ, এখানে কোনটা, প্রিভেনশন অর ডিটেকশন অফ আনঅথরাইজড চেঞ্জ টু প্রোগ্রামস, ইয়েস। জি হ্যাঁ, স্যার, এখানে এটার মধ্যে ব্যাকআপ কপিস অফ প্রোগ্রামস হ্যাঁ। বিং টেকেন এন্ড স্টোরড ইন আদার্স লোকেশন। হ্যাঁ আমরা যে যে সিস্টেমটা আপনার কম্পিউটার সিস্টেমটা আমরা ইউজ করি, অ্যাকাউন্টিং সফটওয়্যারটা ইউজ করা হয়, জি। স্যার, ওইটার কথা বলা হচ্ছে এখানে স্যার। আচ্ছা, এটা হলো যে আপনি আপনাকে যদি আইটি যদি আপনি পড়ে থাকেন, হ্যাঁ, শুনতে পাচ্ছেন যে প্রশ্ন করেছেন? জি স্যার। আচ্ছা, কি হয়, আমরা সাধারণত বিভিন্ন ধরনের ডেটা কি নিয়ে থাকি, ব্যাকআপ নিয়ে থাকি না? বিভিন্ন যে প্রোগ্রাম আমরা ইমপ্লিমেন্ট করব সেটা আরো টাইম টাইম আমরা কি নিয়ে থাকি, ব্যাকআপ নিয়ে থাকি, তাই না? তো এই ব্যাকআপটা কি করতে হবে, আলাদা প্লেসে রাখতে হবে। অর্থাৎ মনে করেন আপনার প্রতিষ্ঠান আছে কারওয়ান বাজারে, কোনো একটা আপনার বিল্ডিং এ আপনার প্রতিষ্ঠান আছে, তাই না? তো এখন আপনি ব্যাকআপ নিলেন, ব্যাকআপ নিয়ে আপনি ওই আপনার যে অফিস কারওয়ান বাজার, সেই অফিসেই ব্যাকআপটা রাখলেন, ঠিক আছে? এখন যে বিল্ডিং এ আপনার অফিস, সেই বিল্ডিং এ আগুন ধরলো, আগুন ধরার ঘটনা ঘটতেছে না ঢাকা শহরে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে কি হবে, আপনার প্রতিষ্ঠানের সবকিছু পুড়ে গেল, নষ্ট হয়ে গেল। এখন তাহলে এই ব্যাকআপ রাখার কি কোনো অবজেক্টিভ ফুলফিল হয়েছে আপনার, কি মনে হয়? না স্যার। ফুলফিল হয় নাই। তো তাই বলতেছে যে তাহলে এটাকে অন্য কোনো প্লেসে সরাই রাখতে হবে। হ্যাঁ, আপনি মনে করেন আপনার অন্য একটা অফিস আছে উত্তরা, তাহলে এইটাকে আপনি উত্তরায় কি রাখলেন, সরিয়ে রাখলেন। আন্ডারস্ট্যান্ড? তাতে কি হবে, যদি এই লোকেশনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, আগুন লাগলো বা কোনো ধরনের ডিজাস্টার হলো বা চুরি হলো, তাহলে আপনার অন্য লোকেশনে তো আপনি সেম কপিটা কি করে রাখছেন, সরিয়ে রাখছেন। এখন ওইটা থেকে আপনি কি করতে পারবেন, রিস্টোর করতে পারবেন এবং আপনার অপারেশনটা সঠিকভাবে অপারেট করতে পারবেন। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। তার প্রশ্ন নেই। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক, তারপর আমরা ই করি। হ্যাঁ, জি স্যার। ওকে।
ওকে, আমার কথা শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। ওকে, আচ্ছা, এরপরে লাস্ট যে কম্পোনেন্টটা আমাদের পঞ্চম, ফিফথ কম্পোনেন্ট মনিটরিং অফ কন্ট্রোলস, এটা আমরা এখন দেখব কি আছে এখানে। বলতেছে an entity should review its overall control systems to ensure that entity কি করবে, সে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডিজাইন করেছে বা ইমপ্লিমেন্ট করেছে সেই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা সঠিকভাবে অপারেট করতেছে কিনা সে এখন সেটা কি করবে, মনিটর করবে। It still operate effectively and efficiently and that necessary corrections to the system are made on a timely basis. বলতেছে যে এখন এইটা অ্যাসেস করতে যে যদি কোথাও কোনো অ্যামেন্ডমেন্ট করা দরকার হয় বা কোথাও কোনো ডিলেশনের প্রয়োজন হয় সেই কাজটা এখন করতে হবে যাতে এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা প্রপারলি অপারেট করে। If it does not, then the control system may not be operate optimally and this is often a role undertaken by a company's internal audit department. যাই হোক, তাহলে বলতেছে মনিটরিং অফ কন্ট্রোলটা হলো আমাদের ফিফথ কন্ট্রোল অ্যাক্টিভিটিস ইন্টারনাল কন্ট্রোলের। সেটার ক্ষেত্রে বলতেছে যে এটা কি করবে, এনশিওর করবে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যেটা কি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে বা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা সঠিকভাবে অপারেট করছে কিনা, বা যদি কোথাও কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হয়, আপগ্রেশনের প্রয়োজন হয়, সেই কাজটাও করতে হবে টু এনশিওর। হ্যাঁ, কি এনশিওর করবে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা প্রপারলি অপারেট করছে। তো এটাই ছিল আমাদের 5টা কন্ট্রোল 5 নাম্বার চ্যাপ্টারের। এখন লাস্ট 3 নাম্বার ইনফরমেশন অ্যাবাউট কন্ট্রোলস। এই ক্ষেত্রে আমরা একটু দেখি যে একজন অডিটর ইনফরমেশন অ্যাবাউট ইন্টারনাল কন্ট্রোলের ক্ষেত্রে অডিটর উইল অবটেইন ইনফরমেশন অ্যাবাউট ইন্টারনাল কন্ট্রোল ফ্রম ভ্যারাইটি অফ সোর্সেস ইনক্লুডিং বলতেছে কোম্পানিজ ইন্টারনাল কন্ট্রোল ম্যানুয়ালস, অবজার্ভিং কন্ট্রোল ইন অপারেশন। বলতেছে যে আপনি অ্যাজ এ অডিটর যখন কোনো অডিট করতে যাবেন সেই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোলটা আপনাকে কি করতে হবে, অ্যাসেস করতে হবে। ইন্টারনাল কন্ট্রোলের উপর আপনি রিলাই করতে পারবেন কিনা সেইটা আপনাকে কি করতে হবে, এখন ইন্টারনাল কন্ট্রোলটা অ্যাসেস করে আপনাকে সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। তো বলতেছে ইনফরমেশন সিস্টেমের বিভিন্ন তথ্য আপনি বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করতে পারেন। কিভাবে, যে তাদের ইন্টারনাল কন্ট্রোল প্রসিডিওরের যে ম্যানুয়াল গুলো আছে সেই ম্যানুয়াল গুলো থেকে আপনি সংগ্রহ করতে পারেন, অথবা আপনি অবজার্ভ করতে পারেন তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা। হ্যাঁ, অবজার্ভ করে আপনি ইনফরমেশনটা কি করতে পারেন, অ্যাকোয়ার করতে পারেন। আচ্ছা, এরপর বলতেছে অডিটর উইল রেকর্ড ইনফরমেশন অ্যাবাউট ইন্টারনাল কন্ট্রোলস ইন ভ্যারিয়েটি অফ ওয়েজ ইন দেয়ার ফাইলস। হ্যাঁ, এখন বলতেছে আপনি যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা অ্যাসেস করলেন বা তার উপর একটা ধারণা নিলেন, সেইটা আপনাকে কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে এবং সেটা আপনার ওয়ার্কিং পেপার ফাইলে প্রপারলি লিপিবদ্ধ করে রাখতে হবে। তো এই ওয়ার্কিং পেপার ফাইল আমরা জানি আমরা কয় ধরনের ওয়ার্কিং পেপার ফাইল মেইনটেইন করি, সাধারণত 2 ধরনের ওয়ার্কিং পেপার ফাইল মেইনটেইন করি। একটা হলো পার্মানেন্ট ওয়ার্কিং পেপার ফাইল, একটা হলো কারেন্ট ওয়ার্কিং পেপার ফাইল, যেটা চ্যাপ্টার 10 এ সম্ভবত নাইম আপু আপনাদের সাথে আলোচনা করবেন। যাই হোক, তো এই রেকর্ডিংটা কিভাবে করতে পারবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে ইন্টারনাল কন্ট্রোল অ্যাসেস করে অডিটর কি ভাবে ইন্টারনাল কন্ট্রোলটা কি করতে পারে, ডকুমেন্টেড করতে পারে। তো সেখানে প্রথম যেটা বলছে ন্যারেটিভ নোটস, সেকেন্ডটা বলতেছে কোশ্চেনিয়ার আকারে রাখতে পারে, থার্ড বলতেছে ডায়াগ্রাম আকারে কি করতে পারে, রাখতে পারে। তাহলে এখান থেকে আপনার প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, যে রেকর্ডিং গুলো কিভাবে রাখতে পারে। 1 নাম্বার বললো অপশন 1 ন্যারেটিভ নোটস, অপশন 2 বললো ডায়াগ্রাম, অপশন 3 বললো নান অফ অ্যাবাভ, অপশন 4 বললো উপরের এ এন্ড বি রাইট। বুঝতে পারছেন? তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে 4th ওয়ান, অর্থাৎ ন্যারেটিভ নোটস এবং ডায়াগ্রাম যেটা আমরা বললাম। ওকে,
তো কারো কোনো প্রশ্ন আছে এই পর্যায়ে? এই যে চ্যাপ্টার আমরা পড়লাম এখানে কারো কোনো প্রশ্ন আছে? No question from me. ওকে, আচ্ছা তাহলে এখন সবার একটু বই বের করতে হবে। আমি এই আপনাদের বইয়ে কিছু এমসিকিউ বেসড কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো আমি এখন সলভ করাবো। পেজ নাম্বার বের করেন 91, সবাই পেজ নাম্বার 91 বের করেন। জি স্যার, করছি। ওকে, এখানে ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 1 আছে, আমি পড়ছি এবং পড়ার পর আপনাদের 1 মিনিট করে সময় দিব, আপনারা আনসারটা জানাবেন কোনটা হবে। ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 1, ইন্টারনাল কন্ট্রোল। এখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং is a reason that organization have effective system of controls key to assist the organization in maximizing profitability, maximizing operating efficiency, reducing time required for statutory audit, minimize audit risks. কোনটা আনসার হবে? Sir, 1 মিনিট টাইম। maximizing operating efficiency, sir. আচ্ছা, একজন বললেন ম্যাক্সিমাইজিং অপারেটিং এফিসিয়েন্সি। কেউ কিন্তু প্রশ্ন দেখে আনসার দিবেন না, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমরা শিখবো। আর কারো কি কোনো আনসার আছে? স্যার এইটাই ম্যাক্সিমাইজিং অপারেটিং এফিসিয়েন্সি। ওকে, তো আনসার ঠিক আমি হয়েছে। না লাগাইতেই পারি না। হ্যাঁ, ননিদা কি বাইরে যাচ্ছে? আরিফ হোসেন একটু মিউট করে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অন্য আনসার হবে সেকেন্ড ওয়ান, ম্যাক্সিমাইজিং অপারেটিং এফিসিয়েন্সি। ওকে, এবার আসেন ইন্টারঅ্যাক্টিভ 2 কোশ্চেন। বলতেছে the following are the examples of internal controls which operate at, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন the following are example of internal controls which operates at Shearson PLC. For example, select one of the type of control activity which it illustrate. তাহলে আপনারা এটা পড়েন, পড়ে আমাকে আনসার বলেন। সময় দুইটার জন্য 2 মিনিট। স্যার 1 নাম্বারটা অথরাইজেশন, ইনফরমেশন প্রসেসিং এন্ড ফিজিক্যাল। ওকে, আর এই নাম্বারটা স্যার ইনফরমেশন প্রসেসিং। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন, আর কারো কোনো আনসার? So number 1 information processing and number 2 performance review. ওকে, তাহলে আমরা একটু দেখি। বলতেছে যা রিসিভেবল লেজার ক্লার্ক checks manually calculated batch total for a batch of sales invoices entered to the sales day book to the computer generated batch total. তো এই ক্ষেত্রে আপনার আনসারটা হবে আনসার 1 অ্যাবসলিউটলি কি হবে যে ইনফরমেশন প্রসেসিং। আনসারটা প্রথমটা হবে ইনফরমেশন প্রসেসিং। সেকেন্ডটা বলতেছে দা সেলস ডিরেক্টর কম্পেয়ারস মান্থলি বাজেটেড সেলস ফিগার টু অ্যাকচুয়াল, কি হবে এটা? সেকেন্ডটার আনসারটা কি বলেছিলেন আপনারা? পারফরম্যান্স রিভিউ। হ্যাঁ, ঠিক আছে, অ্যাবসলিউটলি রাইট। এইভাবে আসলে আপনাদের এই
আনসার গুলো দিতে হবে, বুঝতে হবে। তো যদি পুরো চ্যাপ্টার গুলো খুব ভালোভাবে পড়া থাকে আনসার গুলো খুব সহজে দিতে পারবেন। এখন আসেন থার্ড ইন্টারেক্টিভ কোশ্চেন। এটার জন্য সময় 2 মিনিট, একটু পড়ে আনসার দেন। স্যার digit digit verification and password. আচ্ছা, আর কেউ? So document counts and digit verification. ওকে, আর কেউ? So দেখেন আমি পড়াই, most entities use IT system for financial reporting and operational purpose. Control operating in an IT environment can be split into general controls and application controls. Which two of the following are application controls? Document counts, digital verification, পাসওয়ার্ড, ভাইরাস চেকস। তো দেখেন আমরা ইন জেনারেল কন্ট্রোলের ক্ষেত্রে পড়েছিলাম যে পাসওয়ার্ড এবং ভাইরাস চেক, তাহলে অ্যাপ্লিকেশন কন্ট্রোলের জন্য বাদ বাকি দুটো থাকে, তাই না? ডকুমেন্ট কন্ট্রোলস আর হবে ডিজিটাল ভেরিফিকেশন। ওকে, আচ্ছা আপনারা একটু পেজ নাম্বার বের করেন, 93 পেজ বের করেছেন? জি স্যার। আচ্ছা, এখানে আনসার টু দা ফলোইং কোশ্চেন সেলফ টেস্টের 1 নাম্বার, 2 মিনিট টাইম। এটা পড়ে কোনটা কোনটা আনসার হবে একটু বলেন। এই কোশ্চেনটাই আসতে পারে আপনাদের পরীক্ষায়, একটু বলেন সবাই, 2 মিনিটস।
কি হবে আনসার বলেন? কি কেউ বলতে পারবেন? এটা হলো ওই যে ইন্টারনাল কন্ট্রোলের ডেফিনেশনটা গতদিন আমি যা পড়িয়েছিলাম, যে কি পয়েন্টগুলো বলেছিলাম সেগুলোই। আপনারা বলবেন না আমি আনসার বলে দিব? স্যার আপনি একটু হেল্প করেন আমাদের। আচ্ছা দেখেন দেখেন ডেফিনেশনটা মনে আছে না? দ্য কন্ট্রোল ইনক্লুডস, তাহলে প্রথম হবে দ্য কন্ট্রোল, দ্য গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট ফাংশন এন্ড দ্য ড্যাশ এন্ড ড্যাশ দ্য অফ দোজ চার্জ উইথ ড্যাশ। তো বলতেছে দ্য ড্যাশ এন্ড ড্যাশ দ্য এনভায়রনমেন্ট এন্ড দ্য অ্যাটিটিউড of those charged with governance and management concerning the entity's internal control and its importance in entity. It sets the tone of the organization, influencing the control dash of its people, consciousness of its people. এটা হলো ওই যে ইন্টারনাল কন্ট্রোলের যে ডেফিনেশন। তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে, আপনাকে ডেফিনেশন গুলো সঠিকভাবে মুখস্থ করতে হবে, যে কি পয়েন্ট গুলো আছে সেগুলো সঠিকভাবে মুখস্থ করতে হবে। নেম টু কি ইনহারেন্ট লিমিটেশন অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, মনে আছে ইনহারেন্ট লিমিটেশন গুলো কি কি? স্যার এখানে হিউম্যান এলিমেন্ট, তারপর Unusual হিউম্যান transaction. এরর, তারপর কি আর কি কি বলছিলাম, মানে পলিউশন, এগুলা তাই না? আনইউজুয়াল ট্রানজাকশনস। Okay, ঠিক আছে। তো যাই হোক, আজকে তো আমার ক্লাস একটাই ছিল তাই না? জি স্যার। আচ্ছা, তো 8:25 আমি কি ক্লাস, কি বলেন আপনারা? স্যার আমরা শুনতে পারিনি লাস্ট কথাটা আপনার। আচ্ছা, মানে এখন তো 8:25 বাজে, হ্যাঁ 8:30 থেকে আপনাদের অন্য ক্লাস। আমি কি এই চ্যাপ্টার 5 শেষ, চ্যাপ্টার 6টা শুরু করব নাকি ক্লাস শেষ করব আজকে? স্যার আপনার যেহেতু 5 মিনিট আছে এখন, সেটা স্যার আপনার উপর ডিপেন্ড করে আপনি আসলে কি করতে চান। আচ্ছা আচ্ছা, অন্য অন্য টিচাররা কি করেন, 8:30 পর্যন্তই কন্টিনিউ করেন নাকি একটু আগে ছেড়ে দেন? এটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দিনে 8:30টার মধ্যে স্যাররা ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। যদি এমন হয় যে সামান্য কিছু আছে বা অল্প 2-4-5 মিনিটের ব্যাপার, তখন দেখা যাচ্ছে স্যাররা কন্টিনিউ করেন। ওকে, যাই হোক, তাহলে আমার যেহেতু 5 নাম্বার চ্যাপ্টার আমি শেষ করলাম, আগামী দিন 6 নাম্বার চ্যাপ্টার শুরু করব। তো ফ্রেশ ভাবে আগামী দিন আমরা 6 নাম্বার চ্যাপ্টার শুরু করব। আজকে এখানেই আমরা শেষ করি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্যান্ডেমিকের ভিতর আপনারা বাসার বাইরে যাওয়ার সময় অবশ্যই প্রপার মেজার নিয়ে বেরোবেন, এবং পরিবারের যদি বয়স্ক বা শিশু কেউ থাকে সবার টেক কেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। হ্যাঁ জি স্যার, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার। ওয়ালাইকুম আদাব আসসালাম। স্যার। আদাব।